This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর আগে পরীক্ষা নিয়ে সংঘাত বেঁধেছিল আর এবার ছুটি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় আবার কার্যত মুখোমুখি। তার কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় আজ বিশ্বকর্মা পুজোর দিনও খোলা। স্নাতকোত্তরের কাউন্সেলিং চলছে, সেখানে কোনো নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আসেনি রাজ্য সরকারের তরফ থেকে, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে গোটা রাজ্যের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন খোলা, এই প্রশ্ন উঠছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে সংঘাত লেগেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের। তার মধ্যেই রাজ্যের নির্দেশিকা কার্যত বুড়ো আঙুল দেখিয়ে, তার কারণ রাজ্যের তরফ থেকে কোনো নির্দেশিকা ছুটির কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে এসে পৌঁছয়নি। তার জন্য বিশ্বকর্মা পুজোয় গোটা রাজ্য ছুটি থাকলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের দ্বিতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া চলছে এবং যারা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবেন তারা কিন্তু এসে পৌঁছেছেন। অর্থাৎ রাজ্যের নির্দেশিকার সঙ্গে সাযুজ্য রেখে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ছুটি ঘোষণা করলেও কলকাতা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত কাউন্সেলিং ছিল তা বহাল রাখলো এবং বিশ্বকর্মা পুজোর দিন যখন রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ছুটি, সেদিন কাউন্সেলিং হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আমি তো কখনোই দেখিনি ইউনিভার্সিটিতে বিশ্বকর্মা ছুটি থাকে। আর ইউনিভার্সিটির যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারেও কিন্তু ছুটি নেই, ছুটির কোনো ব্যাপার নেই। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিকে, যাদবপুরের কিন্তু ক্যালেন্ডারে এই ছুটিটা দেওয়া আছে, এটাকে গোলালে চলবে না। যাদবপুর কিন্তু নোটিশ এসিটিকে নেই তো আপ্লাই করেনি। নোটিশ কি নোটিশ আমাকে জিজ্ঞেস করছে ওখানকার নোটিশ আবার কি? আমাদের কাছে আমাদের ক্যালেন্ডারে এই ছুটিটা দেওয়া আছে, ওদের যে ইউনিভার্সিটি ক্যালেন্ডার। তার কারণ ওদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি খুব স্ট্রং এবং ওদের একটা ওয়ার্কশপ আছে বড়, সেখানে পুজো হয় এবং এটা চিরকাল হয়ে আসছে। এই ছুটিটা ওদের ক্যালেন্ডারে দেওয়া আছে, সুতরাং ওর মধ্যে পড়ে না। এবার ধরো প্রেসিডেন্সি বা অন্যান্য গৌরবঙ্গ বা কোথাও দিয়েছে, তা দিয়েছেন তারা যেটা ভালো বুঝেছেন করেছেন। কিন্তু আমি যেটা মনে করি যে অটোনোমাস ইউনিভার্সিটি, অটোনমি যেখানে থাকে, অটোনোমাস কোনো একটা ইনস্টিটিউশনের নিয়ম কানুন, তার স্ট্যাটিউটারি অর্ডিন্যান্স হয়, তার জন্য নির্দিষ্ট একটা ক্যালেন্ডার তৈরি হয়। এবার যদি কোনো এক্সট্রা ছুটি দিতে হয় তাহলে রেজিস্ট্রারের কাছে ডেফিনেটলি তার কপি আসা উচিত, সেটা আসেনি। পাঁশকুড়া সরকারি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে এবারে মূল অভিযুক্ত জালে এলো পুলিশের জাহির আব্বাস। এই জাহির আব্বাসকে এত প্রভাব কিভাবে, এলাকার সূত্রে বেশ কিছু খবর সামনে এসেছে, আপনাদের জানাবো একে একে। বলা হচ্ছে 2011 সালে, অর্থাৎ যখন পালাবদল হলো রাজ্যে, তারপরে হাসপাতালের গাড়ি চালানোর কাজ সে করত আর সেই থেকেই তার একটু একটু করে উত্থান শুরু হয়। একাধিক অ্যাম্বুলেন্সের মালিক হয়ে ওঠে জাহির। এখন কয়েক কোটি টাকার সে মালিক। পাঁশকুড়ার হাসপাতালের কাছে একটা ওষুধের দোকানও আছে তার, সেখান থেকে ওষুধ কেনার জন্য রোগীদের নাকি লাগাতার চাপ দিত সে। হাসপাতালে জাহিরের একটা আলাদা রুমের ব্যবস্থা আছে বলেও অভিযোগ করছে কর্মীরা। হাসপাতাল সুপার কৌশিক ঢলে মদতেই এত বিস্তার জাহিরের। হাসপাতাল সুপারের যে বোর্ড নিজস্ব গাড়িতে লাগিয়ে সেটা ঘুরে বেড়াতো এই জাহির আব্বাস। হাসপাতালের কর্মীদের সঙ্গে জাহিরের দুর্ব্যবহারের একটা অডিও ক্লিপও সামনে এসেছে। একের পর এক মহিলা স্বাস্থ্যকর্মীকে হুমকি, ধর্ষণের অভিযোগ রয়েছে এই জাহিরের বিরুদ্ধে, যে পুলিশের জালে। ওটা কি আমি বলছিলাম? কেন আমি ছিলাম মিলে বলবো? ওটা তো সবাই মিলে অফিসে গিয়ে বলছিল, সেটা আমাকে কেন বলছেন? কে বলছিল? সবাই নাম বলো না কেন? ওইখানে তো বিবেক ছিল, শান্তনু ছিল, আরো খোকন ছিল। বিবেক শান্তনু বলছিল যে শিবু রক্ষা করুন। হ্যাঁ, ওইখানেই তো সুপার স্যারের কাছেই তো বলছিল। কে বলছিল? ওরা তো সবাই ছিল বলছিল, আরো 5-7 জন ছিল। কিন্তু ছিলাম ওইখানে কোথায় ছিল? আমি একা ছিলাম। তুমি বলছিল যে স্যার শিবু স্যার রক্ষা করুন। সবাই বলছে, আমিও বলছি, বলি হ্যাঁ তাহলে করুক। তুমি কি বলনি? উত্তর দাও। আরে সবাই বলছে, আমি তখন বলছি, আমি বলি হ্যাঁ তাহলে করুক। তুমি বলছিলে তো? আবার তুমি বলছিলে তো, তারাও তো বলছিল। ভদ্রভাবে কাজ করতে করবে না তো, ভদ্র রাস্তা খোলা আছে, ঠিক আছে? 10:30 11টার সময় দরজা খুলে ডেস্ক খুলে যায় না নাকি তোমাদের অফিস রুমে? 10:30টার সময় জেনারেল ডিউটি এসেছিল। 10:30 জেনারেল ডেস্ক খুলে দরজা খুলে আমি কি রুমের মধ্যে ঢুকে গেছিলাম? দরজা খুলে দিয়েছিলেন, খুলে ভেতরে তো ঢুকে যাওয়ার কথা বলিনি। হ্যাঁ, দরজা খুলে ছিল তো।
যে এখন এই কথাগুলো উঠছিল তখন কেন আপনি এই কথাগুলো বলেননি, আজকে কেন আমাকে বলছেন? কুকুরের বাচ্চা বলে ফস বলছে, আমি ওইসব কোনো বাজে কথা বলিনি। তুমি কুকুরের বাচ্চা, মানুষের বাচ্চা নয়। কোনো কারোর সুরক্ষা ব্যবস্থা নেই। মহিলা মুখ্যমন্ত্রী থাকতে স্বাস্থ্যকর্মীকেও সেখানে কাজ করে, সেখানেও তাকে ধর্ষিত হতে হচ্ছে। মানে যারা রোগীকে সেবা করে সুস্থ করে তুলছে আজকে তারাই নিজেরা ধর্ষিত। তো বাংলা কোন দিকে যাচ্ছে? জাহিরের এত দাদাগিরি কোথা থেকে এলো, এত উত্থান? এটা কি কারোর হাত থাকার জন্য হয়েছে? এত সাহস কোথা থেকে হয় তার? আর এখানেই উঠে আসছে যে তার মাথায় কি প্রাক্তন মন্ত্রী পুত্রের হাত আছে। তিলোত্তমা মঞ্চের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী পুত্রের মদতে জাহির আব্বাসের বারবারন্ত অভিযোগ। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র ছত্রছায়ায় বারবারন্ত জাহিরের। সংগঠনের অভিযোগকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। অভিযোগ অস্বীকার করে চক্রান্ত করে ছেলেকে ফাঁসানোর অভিযোগ তুলছেন তিনি। আর প্রমাণ করতে না পারলে সংগঠনের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। বুঝতে পারলাম যেটা একদিনের ঘটনা নয়, বিগত 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, আমার নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন, কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন। কোম্পানি পাল্টেছে, এজেন্সি পাল্টেছে, কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে তারা দিনের পর দিন এদের পিএফের টাকা পর্যন্ত 18 মাসে পিএফের টাকা দেয়নি। মহিলাদেরকে যদি তাদের অনুযায়ী কথাবার্তা না শোনে, মানে বিভিন্ন কুপ্রস্তাবে তারা রাজি না হয়, তাহলে তাদেরকে দিয়ে নোংরা কাজ, বাথরুম পায়খানা পরিষ্কার করানোর মতো নোংরা কাজ, সেইগুলোকে তাদেরকে দিয়ে করা হয়। পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্যে আরজিকর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। আমি মনে করি এদের জানা নেই যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, হি ওয়াজ এ স্টুডেন্ট অফ পিজি। আর জাহির বলে যে ছেলেটি আজকে এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত, সে করে কোথায়? সুপার স্পেশালিটিতে। তাহলে তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের যোগটা কোথায়? সেই জন্য আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যদি এই অভয়াকাণ্ডের যে ভদ্রলোকেরা এসছিলেন, যে ডাক্তারবাবুরা এসছিলেন, প্লিজ কাম অন, ফেস টু মি directly, otherwise I will take the serious action. পুজোর আগে বেতন নিয়েও এবার বিজেপি তৃণমূলের মধ্যে টানাটানি। আপনারা জানেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি গতকালই বলে দিয়েছিলেন এই বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা তারা পুজোর আগে মানে 26 তারিখেই তারা বেতন পেয়ে যাবে। এবার গতকালই নবান্নের তরফে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জানানো হয় যে রাজ্য সরকারের কর্মীরা তারাও 24 এবং 25 তারিখের মধ্যে বেতন পেয়ে যাবে। আর এটাকেই কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন তার পোস্ট দেখার পরেই টনক নড়েছে রাজ্যের, আর তাই আগাম বেতনের ঘোষণা। আর এই নিয়ে এখন শুরু হয়েছে দড়ি টানাটানি। সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন যে কেন্দ্রের সিদ্ধান্ত তার নকল করেই আগাম বেতনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, এমনটাই কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। টুইট করেছিলাম যে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার যারা কেন্দ্র সরকারি কর্মচারী তাদের মাইনে বা স্যালারি 26 তারিখে মিটিয়ে দেওয়া হবে। তো সেটাকেই দেখেই এখন রাজ্য সরকার তড়িঘড়ি নেমে পড়েছে। তড়িঘড়ি আমার টুইটটা দেখার পর এবং কেন্দ্র সরকারের অর্ডার দেখার পর টনক নড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সরকার সিদ্ধান্ত নেওয়ার পর তাকে দেখে নকল করে আর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মাইনে দিয়ে দেওয়ার। কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ইমিটেশন ইজ দ্য হ্যাবিট অব মাঙ্কি, নকল করা বাদরের অভ্যেস, বাদরের স্বভাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যৌথ সংগ্রামী মঞ্চের তরফে রয়েছেন ভাস্কর ঘোষ। ভাস্করবাবু, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি অভিযোগ করছেন যে কেন্দ্রের নিয়মকে নকল করছে রাজ্য, তাই আগাম বেতনের সিদ্ধান্ত, কি বলবেন? না, এটা যদি হয়েও থাকে তাহলে আমরা সাধুবাদ জানাচ্ছি এই কারণের জন্য যে কেন্দ্রের সাথে এই পাল্লা দিয়েই তো আমরাও তো বলছি যে মানে ডিএটাকেও দিয়ে দেওয়ার জন্য, কেন্দ্রের সাথে পাল্লা দিয়েই তো আমরা বলছি যে মানে ন্যূনতম মজুরিটা ঠিক করার জন্য।
তবে এখানে একটা মজার ব্যাপার আছে, কেন্দ্র কিন্তু পেনশনার এবং যারা বেতনভোগ, যারা স্থায়ী মানে এখনকার যারা কর্মরত আছেন তাদের সকলকেই বেতনটা 24-25 তারিখের মধ্যেই দিয়ে দিচ্ছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। রাজ্যের ক্ষেত্রে রাজ্য বলেছে যে মানে পেনশনারদের পেনশনটা হবে সেই 30 তারিখ করে। এটা একটা মানে বলি মনে করি পুজোটা তো সকলেরই, সুতরাং যদি অগ্রিম দিতেই হয় সেটা পেনশনাররাও যাতে পাই সেটা দেখার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করব। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কটাক্ষ করছেন যে তার পোস্ট দেখার পর রাজ্যের টনক নড়েছে, আর তাই রাজ্য সরকারও কর্মীদের আগাম বেতন দেওয়ার পুজোর আগে সিদ্ধান্ত নিয়েছে। কি বলবেন, কিভাবে দেখছেন আপনারা বিষয়টিকে? সুকান্ত বাবুর মন্তব্য হাস্যকর। ওনারা সর্বসম্মতেই তো বাংলায় আজকে যা হয় কালকে তাই হয়। বাংলার আজ লক্ষ্মী ভান্ডার হলে পরে ওখানে গিয়ে লাডলি বায়না হয়। বাংলায় যখন কোভিড এর সময় আমরা বেতন দিয়েছি সেটা ওনারা দিতে পারেননি, ওনারা পরে দেব বলেছেন। বাংলায় এত মহামতি গোখলে যা বলেছিলেন এখনো সেই পথই ফলো করছি আমরা। বাংলা আজ যা দেখায় ভারতবর্ষ কাল সেটা দেখে। সুতরাং ওনার মন্তব্য হাস্যকর। আমাদের যা সিদ্ধান্ত নেওয়া সেটা আগেই নেওয়া ছিল। উনি যেটা বলেছেন সেটা কতটা করে দেখাতে পারবেন সেটা দেখুন, কারণ ওনারা যা বলেন আর যা করেন তার মধ্যে পার্থক্য দেখা যায় বিভিন্ন ক্ষেত্রেই। তবে করে থাকলে শুভ বুদ্ধির উদয় হয়েছে, এর জন্য ওনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ থাকবো। বেশ, ধন্যবাদ।